বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় পত্রে আমরা পরমাণুর মডেল অংশটি নিয়ে আলোচনা করছিলাম পূর্বে। তো এই ক্লাসের অংশে আমরা নিউক্লিয়াসের ধর্ম নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসের ধর্ম এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে নিউক্লিয়াস যে বৈশিষ্ট্যগুলো ধারণ করে সেগুলোর একটা ধারাবাহিক পর্যালোচনা। ফার্স্ট যে বৈশিষ্ট্যটির কথা বলা হচ্ছে, নিউক্লিয়াস কোন মৌলের বা পরমাণুর শক্তির আধার, সে শক্তিকে ধারণ করে। নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা রয়েছে এবং এই পারমাণবিক সংখ্যা কোন পদার্থের পরিচয় নির্দেশ করে। যেমন পারমাণবিক সংখ্যা 2 হলে সেটা হিলিয়াম, আর 11 হলে সেটা সোডিয়াম, 17 হলে কি হবে ক্লোরিন, এরকম 13 হলে হবে অ্যালুমিনিয়াম। এভাবে প্রত্যেকটি মৌলের কিন্তু একটি একটা স্পেসিফিক নম্বর কিন্তু এখানে আছে। তারপরে আমরা নিউক্লিয়াসের পারমাণবিক ভর পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে যে মৌলিক বিষয়গুলো, যেটা আমরা মাধ্যমিক শ্রেণীর তোমার হলো রসায়ন বিজ্ঞানের 4র্থ অধ্যায়ে কিন্তু পড়েছি। এখানে লেখা আছে পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীতে মৌলের অবস্থান। এটি কেন? আসলে ওখানে উল্লেখটা আছে এরকম যে ইলেকট্রন বিন্যাস থেকে তোমার পর্যায় সারণীতে মৌলের অবস্থান বের করা যায়। তো ইলেকট্রন বিন্যাসটা কার সাথে সঙ্গতিপূর্ণ? সেটা সঙ্গতিপূর্ণ হলো পারমাণবিক সংখ্যার সাথে। কারণ আমরা যদি বলি পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানেই ওই মৌলের ইলেকট্রন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা যখন বেশি হবে তখন সেটি তো আরো ভিন্নভাবে উপস্থাপন হবে। তো এখানে বিষয়টা কিন্তু অনেকটা সেরকমই হয়েছে। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের নিউক্লিয়াসের ভর আছে অসংখ্য। এই ভর সংখ্যা গুলোর মধ্যে আমাদের অবশ্যই পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং নিউট্রন সংখ্যা যেটা সেটাকে আমরা এক ধরনের একটা রাশি থেকে বিয়োগ বা এই অপশন থেকে কিন্তু করা হয়। কোন মৌলের মানে 99.97 ভাগ ভর নিউক্লিয়াসে সীমাবদ্ধ থাকে। কোন মৌলের পরমাণুর যে নিউক্লিয়াস, সেটি উক্ত পরমাণু নিউক্লিয়নের সংখ্যা নির্দেশ করে। তো আমরা এভাবে যদি নিউক্লিয়াসের পুরো ধর্মগুলো দেখি এবং সেখানকার মৌলিক যে দুটি শব্দ আছে একটু খেয়াল করো, একটি হলো বন্ধন শক্তি, আরেকটি হলো ভর ত্রুটি। আমার প্রশ্ন হচ্ছে, এই বন্ধন শক্তি এবং ভর ত্রুটির বিষয়টি কি তোমার মানে এর অগ্রে কি কোনো আলোচনা করা হয়েছে এর না আগে কি? স্যার। তাহলে আমার মনে হয় এই আলোচনাটা আমি এখানে করে দেই, দেওয়ার পর তুমি এটা রিডিং করলে তখন হয়ে যাবে। তো প্রথমে জি আমি ঠিক দেখি যে আছে। বন্ধন শক্তি কাকে বলে। বন্ধন শক্তি হলো এই যে নিউক্লিয়াসে নিউক্লিয় কণাগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পরস্পরকে আকর্ষণ করে আবদ্ধ থাকে, সেটার নামই হলো বন্ধন শক্তি। তারপরে আরেকটি লেখা আছে হলো তোমার এই বন্ধন শক্তির সাথে আছে ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটিটা কি? ভর ত্রুটি হলো এটাই যে আমাদের কোন কোন মৌলের যে একটা নির্দিষ্ট ভর থাকার কথা, সেখানে ইলেকট্রন প্রোটন প্রত্যেকেরই আলাদা আলাদা ভর দেওয়া আছে। তো যেমন সোডিয়ামের ইলেকট্রন প্রোটন আছে হলো তোমার 12টি, এবং ইলেকট্রন আছে হলো মানে নিউট্রন আছে। তো এখন এই যে প্রোটন এবং নিউট্রন, এদের সংখ্যার কিছু গরমিল থাকলেও দেখা গেছে যে এটি সবসময় তোমার প্রোটন কেন্দ্রিকই হয়েছে এবং সেটার উপরেই ডিপেন্ড করে কিন্তু এটি আছে। এখন প্রশ্ন হলো যে একটা একটা সোডিয়ামের মধ্যে সমস্ত প্রোটন এবং নিউট্রন গুলোকে যদি একত্রিত করে ভর নির্ণয় করা হয়, তাহলে দেখা যাবে যে ওই প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত অন্য যে যৌগটি আছে সেই যৌগের সাথে কিন্তু তাদের ভরের কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়। এটা হুবহুব এক হয় না। যে কেন এক হচ্ছে না বা কেন এটি ভিন্ন হচ্ছে, সেই বিষয়গুলোর যে পার্থক্য, সেটার নামই হলো ভর ত্রুটি।
আমি উদাহরণ হিসেবে বলবো যে 23টা নিউক্লিয় কণা, অর্থাৎ 23টা নিউক্লিয় কণা, অর্থাৎ 12টা প্রোটন এবং 11টা নিউট্রন, এগুলোর টোটাল ভর যা হবে, ওরা নিউক্লিয়াস গঠন করার পরে তাদের ভরটা অপেক্ষাকৃত ভিন্ন কিছু হবে। এই বিষয়টি কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ভর ত্রুটি মানে কি। এই যে দেখো, আমি যদি বলি যে নিউট্রন এবং প্রোটন গুলোকে পৃথক পৃথক ভাবে ভর নির্ণয় করলাম 23 একক, কিন্তু নিউট্রন আর প্রোটন একত্রিত হয়ে যদি এই সোডিয়ামের একটি পরমাণু গঠন করে, তাহলে তার ভর হয়তো হলো 22.5 একক। তাহলে 0.5 যে কম হলো, এইটাই হলো তোমার ভর ত্রুটি। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে ভর ত্রুটির বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে, যে মৌলিক কণাগুলোর টোটাল ভর আর ওই কণা দ্বারা তৈরি করা পরমাণুর ভর, এই দুটোর পার্থক্যর নামই হলো ভর ত্রুটি। জি আমি উদাহরণটাকে আরেকটু একটু ছোট করে দেখাই, একটা সহজ ইয়ে থেকে। মনে করো আমি অক্সিজেনের কথা শুনি। অক্সিজেনে প্রোটন আছে হলো 8টা, নিউট্রন আছে 8টা স্বাভাবিক পরমাণুতে, তাহলে 16টি আছে কি, এই 16 হলো ভর সংখ্যা, ঠিক কিনা? এখন এই প্রোটন 8টার এই নিউট্রন 8টা দ্বারা তৈরি করা হলো একটা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভর দেখা গেল হচ্ছে 15.72। এই যে 15.72 হলো, তাহলে এটা যদি এর মধ্যে বিয়োগ করা হয়, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে? বিয়োগ করলে ফলাফল হবে 0.0 কত, এর থেকে বিয়োগ দিলে 0. কত হবে? স্যার বের করে দিব। না, 2 8। এই যে আমি অনুমানে বের করছি, এটাই হবে ফলাফল, 28 হবে। জি তাহলে এই যে 28টা যে হলো, এটা নামে ভর ত্রুটি। জি স্যার। আশা করি এটা বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন মূল বইয়ের পড়ার দিকে আবার একটু নজর দেই। জি তাহলে এইভাবে তোমার এই বৈশিষ্ট্যর বিষয়গুলো তুমি ক্লিয়ার করবা। যদি কোনোটা বৈশিষ্ট্য বুঝতে না পারো, সেটা অবশ্যই আমাকে প্রশ্ন ইনশাআল্লাহ নেক্সট দিনে করবা। এখন 13 নম্বর পয়েন্টে আছে নিউক্লিয়াসের একটি ঘনত্ব আছে। তো ঘনত্ব তো আছে, পদার্থ যেহেতু, তাহলে তার ঘনত্ব থাকবে না? তা ঘনত্ব মানে জি কি? স্যার। ভর ভাগ আয়তন। এখানে দেখো ভর ভাগ জি আয়তন ধরে করা আছে। আয়তনটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যে আয়তনটাকে গোলক কেন লেখা হয়? 4/3 পাই আর কিউব, দেখো এখানে লেখা আছে 4/3 পাই আর কিউব, এই যে জিনিসটা। জি তা পরমাণুকে একটা গোলকের সাথে তুলনা করে কিন্তু এটি করা হচ্ছে। জি স্যার। নিউক্লিয়াসের একটা স্পিন গতি আছে। স্পিন মানে বোঝো তো, ঘূর্ণন। ঘূর্ণন। হ্যাঁ, নিজের জি অক্ষেই সে স্যার। কিন্তু ঘুরতে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু তার, এখন আমি জানতে চাচ্ছি যে এই অংশ পর্যন্ত তোমার বুঝতে বা কোনো কিছুতে কোনো প্রবলেম হয়েছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের নিউক্লিয়াস সংক্রান্ত যে নেক্সট আলোচনাগুলো, সেটা মোটামুটি এখানে শেষ হলো। আমরা এরপরে নিউক্লিয় বল এবং নিউক্লিয়াসের অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।